আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস করতে যাচ্ছি ৭ম শ্রেণীর বিজ্ঞানের অনুসন্ধানী পাঠ হতে অণু-পরমাণুর ২য় অংশ। আজকের আলোচ্য বিষয় নিউক্লিয়াস, তেজস্ক্রিয়তা, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এবং কঠিন তরল গ্যাস সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই চলো নিউক্লিয়াস কি সেটা বোঝার চেষ্টা করি। আমরা গত ক্লাসে কিন্তু পরমাণু সম্পর্কে বিশদ আলোচনা করেছি, তোমরা লাস্ট ক্লাসটা দেখবে। আজকে আমরা আলোচনা করব নিউক্লিয়াস কি। আমরা পরমাণুর গঠনে দেখেছি পরমাণুর কেন্দ্রে সাধারণত নিউক্লিয়াসের অবস্থান। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের অবস্থান, আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করেই কি হয়, কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরপাক খায়। আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, আর নিউক্লিয়াসের ভেতরে মূলত অবস্থান হচ্ছে প্রোটন এবং নিউট্রনের। নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। প্রোটনের চার্জ ধনাত্মক, কিন্তু নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ তার কোনো চার্জ নেই। এটা না থাকার পিছনে কিন্তু একটা অন্যতম কারণ আছে। তোমরা কিন্তু জানো যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। সেজন্যই কিন্তু এই যে কেন্দ্রের প্রোটন আমার যে কক্ষপথে থাকা ইলেকট্রনগুলোকে আকর্ষণ করার কারণেই কিন্তু আমার ইলেকট্রনগুলো কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যায় না। কিন্তু কথা হচ্ছে, যদি কেন্দ্রে একের অধিক প্রোটন থাকে তাহলে কি ঘটবে? আমাদের নিউক্লিয়াসে যদি একের অধিক প্রোটন থাকে তাহলে প্রোটন তো সবাই ধনাত্মক চার্জযুক্ত, তাহলে সব ধনাত্মক চার্জযুক্ত যখন একসাথে থাকবে তাহলে একই ধরনের চার্জ তো পরস্পরকে বিকর্ষণ করবে। এই বিকর্ষণটা রোধ করার জন্যই সৃষ্টিগতভাবেই তার মধ্যে কি নিউট্রনের অবস্থান। নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, যেটা প্রোটনকে স্টেবল থাকতে হেল্প করে। তাহলে এই যে তোমার প্রোটন এবং নিউট্রনের যে অবস্থানটা নিউক্লিয়াসে, এটাই হচ্ছে নিউক্লিয়াসের ভরের জন্য দায়ী। আমরা জানি আমাদের পরমাণুর সকল ভরই হচ্ছে কেন্দ্রে অবস্থিত, অর্থাৎ নিউক্লিয়াসে অবস্থিত, আর ইলেকট্রনের ভর কিন্তু খুবই নগণ্য। এই মোটামুটি আমাদের নিউক্লিয়াসের স্ট্রাকচার। আর তোমরা আরেকটু জেনে রাখো যে এটা যদি পরমাণু হয়ে থাকে একটা, তাহলে কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কিন্তু আমরা ব্যাসার্ধ বলে থাকি। তার মানে এটা হচ্ছে আমাদের পরমাণুর ব্যাসার্ধ আর আর এই যে এতটুকু হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। বলা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ থেকে নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রায় লক্ষ লক্ষ গুণ ছোট হয়ে থাকে। তোমরা এই চিত্রটা দেখে কিন্তু এটা গেস করতে পারতেছো যে আমাদের পরমাণুর যে ব্যাসার্ধ তার থেকে কিন্তু আমাদের নিউক্লিয়াসের ব্যাসার্ধ খুবই কম। আর এখানে হচ্ছে আমরা পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা। তোমরা এই যে দেখতে পাচ্ছ একটা পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। তোমাদেরকে একটা আইডিয়া দেওয়া হয়েছে যে আমাদের পৃথিবীর যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো যদি আমরা ব্লক করে ফেলতে পারতাম, অর্থাৎ চাপায়ে যদি ফাঁকা জায়গাগুলোকে ভ্যানিশ করতে পারতাম, তাহলে একটা ফুটবল মাঠের মধ্যে না আমরা আমাদের পৃথিবীটাকে রাখতে পারতাম। এটা বোঝানোর জন্য তোমাদেরকে উদাহরণটা দেওয়া হয়েছে যে আমাদের পরমাণু আসলে কি পরিমাণ ফাঁকা জায়গা আছে। তাহলে আমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে নিউক্লিয়াসটা আসলে কি। আর নিউক্লিয়াসের কেন্দ্রে নিউক্লিয়াসেই মূলত প্রোটনের অবস্থান থাকে। আর একমাত্র যেটা হচ্ছে প্রোটনের সংখ্যার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের পারমাণবিক যে সংখ্যাটা ওটা আমরা দিই। আর সাধারণত যে প্রথম যে পরমাণুটা আমাদের পাই আমরা হাইড্রোজেনের মধ্যে কিন্তু একটা মাত্র প্রোটন থাকে। ঠিক আছে, হাইড্রোজেনের একটা প্রোটন আছে বলে কিন্তু তার পারমাণবিক সংখ্যা 1 হয়। তাহলে এখানে হাইড্রোজেনের সাধারণত নর্মালি এখানে কোনো নিউক্লিয়াস সাধারণত কোনো নিউট্রন থাকে না, একটা মাত্র প্রোটনই থাকে, অর্থাৎ আর কোনো প্রোটন থাকে না এখানে বিকর্ষণ করার জন্য। এটা কিন্তু তোমাদের খুব ভালো একটা এমসিকিউ হতে পারে। আর বলা হয়েছে একটি নিউট্রনের ভর ও প্রোটনের ভর খুবই কাছাকাছি। ঠিক আছে, কি বলা হলো যে এই যে নিউট্রন আর প্রোটনের ভরটা কিন্তু খুবই কাছাকাছি হয়, এই প্রায় একটু আগ পিছ এক বেশি কম এরকম হয়, কিন্তু খুবই কাছাকাছি হয়। তো এই হচ্ছে আজকে আমাদের নিউক্লিয়াস জনিত কথাবার্তা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা নেক্সট টপিক তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, দেখো আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে বলতে গেলে আমাদের বলতে হবে যে এই পর্যন্ত আমাদের মৌলিক পদার্থ কিন্তু আমরা পেয়েছি হচ্ছে 118টা। তার মধ্যে আমাদের 20টা হচ্ছে কৃত্রিম। এই কৃত্রিম যেই পদার্থগুলো মৌলগুলো আমরা পেয়েছি, ওই কৃত্রিম মৌলগুলার নিউক্লিয়াসগুলা সেগুলো একটু অস্থিতিশীল থাকে। ঠিক আছে, ওই অস্থিতিশীল নিউক্লিয়াসগুলা যে ধরনের রশ্মি বিকিরণ করে থাকে, ওই রশ্মিগুলাকে আমরা বলি হচ্ছে আলফা, বেটা, গামা। এই রশ্মিগুলা যে বিকিরণ করার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয়তা। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে একটি যে অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো থাকবে ওগুলোকে আমরা বলবো তেজস্ক্রিয় নিউক্লিয়াস। আর তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে ধরনের রশ্মি বিকিরিত হয় এগুলোকে আমরা বলি তেজস্ক্রিয় রশ্মি। আর রশ্মি বিকিরিত হওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয়তা।
আশা করি তোমরা এটা খুব ভালোই বুঝতে পেরেছো। তবে আরেকটু ডিটেলস বলতে চাচ্ছি। একটি নির্দিষ্ট পরমাণু নিউক্লিয়াসে তার প্রোটনের সংখ্যা নির্দিষ্ট থাকলেও নিউট্রনের সংখ্যা কিন্তু কম বেশি হতে পারে। প্রোটনের সংখ্যা ফিক্সড, প্রোটন কিন্তু কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে? প্রোটনের সংখ্যাটা সবসময়ের জন্য ফিক্সড, কারণ আমরা জানি এই প্রোটনের সংখ্যার উপরেই কিন্তু আমাদের পারমাণবিক সংখ্যা নির্ভর করে। কিন্তু নিউট্রন সংখ্যা আপ অথবা ডাউন হতে পারে। এই নিউট্রন সংখ্যার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমাদের যে ভর সংখ্যাটা পরিবর্তিত হয়। এখানে একটু বলি তোমাদেরকে, ভর সংখ্যা মানেই কিন্তু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, ঠিক আছে? তাহলে প্রোটন সংখ্যা যেহেতু ফিক্সড আর নিউট্রন সংখ্যাটা যেহেতু পরিবর্তিত হয়, সেজন্য এই ভর সংখ্যাটা কিন্তু নিউট্রন সংখ্যার কারণেই পরিবর্তিত হয়। এই একই মৌলের যদি ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, তখন আমরা একটি মৌলকে অপর মৌলের কি বলে থাকি? আইসোটোপ বলে থাকি। এই সংজ্ঞাটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আবার বলছি, যদি একই মৌলের পরমাণুর ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, তাহলে একটাকে আরেকটার আইসোটোপ বলা হয়। এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। তারপর এখানে আরো কিছু উদাহরণ তোমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের এখানে এক্সাম্পল হিসেবে বইয়ে বলা হয়েছে কার্বনের কথা। কার্বনের প্রোটন সংখ্যা সাধারণত হচ্ছে 6 হয়, সেজন্য কিন্তু কার্বনের পারমাণবিক সংখ্যা 6। তোমরা 1 থেকে 15 পর্যন্ত মৌলগুলোর নাম শিখে ফেলবে, ঠিক আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তার মানে কার্বনের প্রোটনও হচ্ছে 6, ঠিক আছে? তাহলে কার্বনের প্রোটন সংখ্যা 6 হয়। নর্মালি যে কার্বনটা অ্যাভেলেবল হয় তার কিন্তু তোমার নিউট্রন সংখ্যাও 6 হয়। তাহলে আমরা বলছি ভর সংখ্যা কিভাবে আমরা কাউন্ট করি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এই 6টা হচ্ছে প্রোটন সংখ্যা, আর বলতেছি সমসংখ্যক নিউট্রন থাকে। তাহলে বলো যোগ করলে তার ভর সংখ্যা কত হবে? 12, ঠিক আছে? এখন দেখা গেছে যে যেগুলো অস্থিতিশীল হয়, যেই কার্বনের নিউক্লিয়াসগুলো অস্থিতিশীল হয়, তাদের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে 8টা নিউট্রন। তাদের ক্ষেত্রে আমরা পাই 8টা নিউট্রন। তার মানে প্রোটন সংখ্যা তো ফিক্স, সে তো চেঞ্জ হতে পারবে না, আর নিউট্রন পাই হচ্ছে 8টা। তাহলে যখন তুমি এটাকে যোগ করবা, তখন কিন্তু আমরা ভর সংখ্যা পেয়ে যাই হচ্ছে 14। এই যে 14 ভর যুক্ত কার্বন যেটা, সেটাকেই আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ। আইসোটোপ কিন্তু একটু আগেই মাত্র তোমাদেরকে আলোচনা করে দিলাম যে যখন নিউট্রন সংখ্যার চেঞ্জ হবে। দেখো পারমাণবিক সংখ্যা যখন 6, দুইটাই কিন্তু 6, তার মানে কি কার্বন কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে শুধু নিউট্রনের সংখ্যা। এই নিউট্রনের সংখ্যার চেঞ্জের কারণে নিউক্লিয়াসের অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে। ছিল নর্মাল নিউক্লিয়াস, এটা এখন হয়ে গেছে কি তেজস্ক্রিয় নিউক্লিয়াস। আর তেজস্ক্রিয় নিউক্লিয়াস যেহেতু, এটা আমরা বলবো যে ওকে কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ। আইসোটোপ বলার কারণ দেখো তাদের নিউট্রন সংখ্যাটা ভিন্ন, তাদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা একই, কিন্তু নিউট্রন সংখ্যাটা ভিন্ন। সেজন্য আমরা বলবো একটা আরেকটার আইসোটোপ। এটা কি ধরনের আইসোটোপ? তেজস্ক্রিয় আইসোটোপ, কারণ এই কার্বনের নিউক্লিয়াসটা কিন্তু অস্থিতিশীল। তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। তোমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ 8, 9-এ হয়তো তোমরা এটা আরো অনেক ভালো ডিটেলস পাবে, ওখানে তোমরা আবার ওটা আরো ভালো করে শিখে নিবে। এই ছিল আমাদের তেজস্ক্রিয়তা নিয়ে কথাবার্তা। তাহলে এবার আমরা পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী নিয়ে একটু আলোচনা করতে চাই। পরিবাহী, পরিবাহী মানেই হচ্ছে যে ধরনের পদার্থ তাপ অথবা বিদ্যুৎ পরিবহন করতে পারে, ঠিক আছে? পরিবাহী মানেই হচ্ছে যে সকল মৌলিক পদার্থ বা পরমাণুগুলা তাপ এবং বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে এটা কখন সম্ভব হবে? আমরা কিন্তু পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে খেয়াল করেছি যে 1 নম্বর শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, 2 নম্বর শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, 3 নম্বর শক্তি স্তরে 18টা ইলেকট্রন থাকে, এরকম কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে? যখন এই যে তোমার বাইরের শক্তি স্তরে যদি মুক্ত ইলেকট্রন থাকে, বাইরের সর্ববহিস্থ শক্তি স্তরে যদি মুক্ত ইলেকট্রন থাকে, সেই ধরনের পরমাণুকে আমরা বলছি হচ্ছে পরিবাহী, অর্থাৎ তারা বিদ্যুৎ বা তাপ পরিবহন করতে পারে। সাধারণত যারা ধাতু, তারা তাপ বা বিদ্যুৎ পরিবহন করতে পারে। আবার বলছি, যারা সাধারণত ধাতু সাধারণত কি সর্বশেষ শক্তি স্তরে মুক্ত ইলেকট্রন থাকে। সবসময় মনে রাখবা, ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি যদি দেখো সর্ববহিস্থ শক্তি স্তরে 1টা অথবা 2টা অথবা 3টা ইলেকট্রন বিদ্যমান, তাহলে তুমি বুঝে নিবা তারা হচ্ছে ধাতু। এটা হচ্ছে
শর্ট একটা টেকনিক মনে রাখার জন্য। তুমি যে কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস করো, সর্বশেষ শক্তি স্তরে যদি দেখো একটা অথবা দুইটা অথবা তিনটা ইলেকট্রন আছে, তার মানে সে ধাতু, অর্থাৎ তার মুক্ত ইলেকট্রন আছে এবং সে তাপ বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম। তারপর বলা হয়েছে অপরিবাহী। অপরিবাহী কারা? যারা কিনা তাপ অথবা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। অপরিবাহী হচ্ছে কারা? যারা তাপ অথবা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তাহলে এমন কারা? যাদের সর্ববহিস্থ শক্তি স্তর পূর্ণ। অপরিবাহী কারা? যাদের সর্ববহিস্থ শক্তি স্তর পূর্ণ, অর্থাৎ কোনো ধরনের মুক্ত ইলেকট্রন থাকে না, তাদেরকে আমরা বলি হচ্ছে অপরিবাহী। ঠিক আছে? সাধারণত যারা অধাতু তারা হচ্ছে অপরিবাহী। অপরিবাহী কারা? যারা অধাতু তারা হচ্ছে অপরিবাহী, যেমন সালফার, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলা। ঠিক আছে? তোমরা সহজে মনে রাখতে পারবা যে গ্যাস যেগুলা, হ্যাঁ, যেগুলা গ্যাসিয়াস অবস্থায় বিরাজ করে ওরা সাধারণত হচ্ছে অধাতু, আর ওরা হচ্ছে অপরিবাহী। এখন আসো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী বলতে আমরা কি বুঝছি? নামেই বুঝতে পারতেছো, অর্ধ মানে হচ্ছে অর্ধেক, আর পরিবাহী তো পরিবাহী, তার মানে কি যে হয়তো সে পরিবহন করতে পারে। ঠিক আছে? এটার ঘটনাটা এরকম হয়, আপাত দৃষ্টিতে আমরা বুঝি যে সে হয়তো অপরিবাহী। ঠিক আছে? আমরা ভাবি যে সে অপরিবাহী, কিন্তু তাকে যদি বাইরে থেকে তাপ প্রদান করা হয় তাহলে সে মুক্ত ইলেকট্রন ত্যাগ করতে পারে, তার মাধ্যমে কি হয়, সে বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতা অর্জন করে। এই ধরনের যে মৌলগুলো আছে তাদেরকে আমরা সাধারণত অর্ধপরিবাহী বলি। অর্ধপরিবাহীর একমাত্র উদাহরণ সিলিকন, জার্মেনিয়াম, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সিলিকন। এই সিলিকন ব্যবহার করে আমাদের এখনকার যত ধরনের তথ্য প্রযুক্তির যে এক কথায় ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে, সেখানে কিন্তু সিলিকনের ব্যবহার সবচেয়ে বেশি। আমরা আমাদের প্রযুক্তির যে বিশাল সুফল ভোগ করছি সেটা কিন্তু সিলিকন ছাড়া, অর্থাৎ অর্ধপরিবাহী ছাড়া একদমই পসিবল ছিল না। তোমরা কিন্তু উপরের ক্লাসে এটা সম্পর্কে আরো অনেক ডিটেলস জানতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। তোমাদের চ্যাপ্টার আসলে এই জিনিসগুলোর সাথে তো শুধু পরিচয় করে দেওয়া হয়েছে তোমাদেরকে। তোমরা শুধু বেসিকটা মনে রাখো, তাহলে দেখবা তোমাদের আনসার করা খুবই সহজ হবে। আমরা কিন্তু এখানে পরিবাহীকে কি বলেছি? যে ধরনের পরমাণুগুলো আছে তাপ বিদ্যুৎ পরিবহন করতে পারে তারা। তাহলে কারা তাপ বিদ্যুৎ পরিবহন করতে পারবে? যাদের মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে মুক্ত ইলেকট্রন যে থাকবে কাদের? আমরা এক কথায় বলে নিলাম, যারা ধাতু। এখন কে ধাতু এটা চিনব কিভাবে? আমরা ইলেকট্রন বিন্যাসের চিত্র আঁকার পরে যদি দেখি সর্ববহিস্থ শক্তি স্তরে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন আছে, তাহলে আমরা বুঝে নিব সে ধাতু, অর্থাৎ তার মুক্ত ইলেকট্রন আছে, সে বিদ্যুৎ পরিবহনে সক্ষম। ঠিক আছে? যেমন ধরো আমরা এখানে একটু এক্সাম্পল দিয়ে নেই, যেমন লোহা, যেমন ধরো সোডিয়াম। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, তুমি মোটামুটি এখন এটা মনে রাখলে কাজ হয়ে যাবে। যেই নামের পিছনে আম এই শব্দটা আছে সেটা তারা সাধারণত ধাতু, কিন্তু হিলিয়াম কিন্তু ধাতু না। ঠিক আছে? ও ব্যতিক্রম, হিলিয়াম নিষ্ক্রিয়, ও কিন্তু ধাতু নয়। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো সব ধাতু। তো আশা করি বুঝতে পেরেছ। আর এখন আমরা যে লাস্ট টপিকটা এই অধ্যায়ের 2.3 কঠিন তরল গ্যাস অর্থাৎ পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। এখন আমরা লাস্ট যে টপিকটা আসছে 2.3 সেটা নিয়ে একটু আলোচনা করব, পদার্থের অবস্থা। তোমরা সবাই বরফ চিনো? হ্যাঁ, অবশ্যই চিনি, আমরা সবাই বরফ চিনি, পানি চিনি, এবং জলীয় বাষ্প কি সেটাও কিন্তু বুঝি। ঠিক আছে? তাহলে আসো এই তিনটা প্যাটার্নের উপরেই আমরা পদার্থের 3 অবস্থা ব্যাখ্যা করি। বরফটা হচ্ছে আমাদের কঠিন পদার্থের উদাহরণ, হ্যাঁ, আর পানি হচ্ছে তরল, আর জলীয় বাষ্প হচ্ছে গ্যাস। এই হচ্ছে আমাদের 3টা প্যাটার্ন। একটু খেয়াল করো, কোনো পদার্থ কঠিন, তরল নাকি বায়বীয় সেটা আসলে ডিপেন্ড করে হচ্ছে পদার্থের ভেতরে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র কণা কি অবস্থায় আছে সেটার উপরে। কঠিন পদার্থের কণাগুলো সাধারণত খুবই কাছাকাছি অবস্থান করে। কঠিন পদার্থের কণাগুলো কি খুবই কাছাকাছি অবস্থান করে। কাছাকাছি অবস্থান করার কারণে একটা কণার সাথে আরেকটা কণার যে দূরত্ব, যেটাকে আমরা বলতেছি আণবিক দূরত্ব, সেটা খুবই কম হয় কঠিন পদার্থের ক্ষেত্রে। সেজন্য কঠিন পদার্থের কিন্তু নির্দিষ্ট আকার আছে। আর কঠিন পদার্থ আমরা কিন্তু চাপ দিলে সেটা আর সংকুচিত হয় না, কারণ ফাঁকা জায়গাই তো নাই, সংকুচিতটা হবে কিভাবে? ঠিক আছে? আর আরো কিছু বৈশিষ্ট্য আছে কঠিন পদার্থের, যেমন ধরো নির্দিষ্ট আকার আছে, আর চাপ প্রয়োগ করলে সংকুচিত হয় না, আর
পানি ও গ্যাসের মতো তারা কিন্তু প্রবাহিত হতে পারে না। অর্থাৎ পানি এক জায়গা থেকে যেরকম চলে চলে অন্য জায়গায় যাইতে পারে, কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু তাই হয় না। এবার আসো পানি। পানি হচ্ছে অবস্থা হচ্ছে তার তরল, সাধারণত কঠিন পদার্থ থেকে আরেকটু দূরে দূরে থাকে। আমাদের পদার্থের কণাগুলো অল্প অল্প দূরে দূরে থাকে, ঠিক আছে, কঠিনের তুলনায় একটু দূরে দূরে থাকে। ওটা খুব আহামরি বেশি দূরে না, শুধু এতটুকু দূরত্বের জন্যই সে কি তরলের ন্যায় আচরণ করে। সেজন্য কি তার নির্দিষ্ট কোনো আকার নেই। আমরা কিন্তু জানি পানিকে আয়তন কিন্তু আছে সবারই, কঠিনেরও আয়তন আছে, তরলেরও আয়তন আছে, গ্যাসেরও আয়তন আছে, কিন্তু ওর কি নির্দিষ্ট আকার নেই। কারণ পানিকে তুমি যেই পাত্রে রাখবা, অর্থাৎ তরলকে যেই পাত্রে রাখবা, সে কিন্তু সেই পাত্রের আকারই ধারণ করবে, ঠিক আছে। আর সাধারণত এটাকে তেমন ফাঁকা জায়গা নাই বিধায় আমরা চাপ দিলে এটাকে এই ধরনের যে পদার্থগুলো আছে, তরল পদার্থকে আমরা সংকুচিত করতে পারি না। অ্যান্ড লাস্ট ওয়ান, জলীয় বাষ্প। জলীয় বাষ্প হচ্ছে পদার্থের কণাগুলো খুবই দূরে দূরে অবস্থান করে। এই জন্য কি দেখো মাঝে প্রচন্ড বেশি ফাঁকা ফাঁকা জায়গার তৈরি হয়, অর্থাৎ তাদের মধ্যবর্তী আন্তঃআণবিক কণার যে ফাঁকগুলো আছে সেটা অনেক বেশি হয়। ফাঁকা জায়গার কারণে যখন এগুলাকে চাপ দেওয়া হয় তখন তারা খুব সহজে সংকুচিত হয়ে যায়। আর গ্যাস কিন্তু সংকুচিত হলে সেটা তরলে পরিণত হয়। আমরা কিন্তু সবাই স্প্রে দেখে থাকি, আমাদের সিলিন্ডার গ্যাস দেখে থাকি। স্প্রের বোতল যদি তোমরা ঝাঁকাও, ফিল হবে যেন ভেতরে একটু তরল, আসলে কিন্তু তারা গ্যাস, ঠিক আছে। প্রচন্ড চাপ দেওয়ার কারণে সংকুচিত হয়ে তারা কণাগুলা যখন কাছাকাছি চলে আসছে, সে তরলের ন্যায় আচরণ করা শুরু করে দিয়েছে। আর গ্যাস হচ্ছে তুমি যত কম গ্যাসই যত বড় পাত্রে রাখো না কেন, এটা পুরাটা জায়গায় দখল করবে। আর এখানে আমাদের গ্যাসিয়াস যে পদার্থগুলো, ওটার বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই, কণাগুলো একদম মুক্ত অবস্থায় থাকে এবং তাদের যে কণার যে দূরত্বগুলো আছে তা অনেক বেশি হবে, তাদের কোনো নির্দিষ্ট আকার আয়তন নেই। আর গ্যাসকে যে পাত্রে রাখবা তার পুরাটা জায়গায় কিন্তু তারা দখল করে ফেলবে। আর ভেতরে অনেক ফাঁকা জায়গা থাকার কারণে তারা অনেক বেশি সংকুচিত হবে এবং কণাগুলোর অনেক বেশি দূরত্বের কারণে তারা কিন্তু খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে পারে, ঠিক আছে। গ্যাসের ছোটাছুটির একটা খুব ভালো উদাহরণ আমি বলতে পারি তোমাদেরকে, যেমন আমরা ব্যাপন যে বিষয়টা আছে, আর একটু স্পেসিফিকলি যদি বলি, আমরা যখন বিয়ে বাড়ির পাশ দিয়ে যাই আমাদের নাকে কিন্তু খুব সহজে সুগন্ধটা চলে আসে, সেটা কিন্তু গ্যাসের যে দৌড়াদৌড়ির কারণেই হয়ে থাকে। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনা। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং সবকিছুই বুঝতে পারবে। যদি কোনো টপিক বুঝতে তারপরেও সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।